সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনা অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 1-এর কোষে দেখি 1.4-এর 11 থেকে 16 এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের কোষে দেখি 1.4-এরই 5 থেকে 10-এর দাগের অঙ্কগুলো করে দেখিয়েছিলাম। ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো 11 নম্বর অঙ্ক কী আছে। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা তিনটি কী কী তা হিসাব করে দেখি। দেওয়া আছে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান কত? 24। তাহলে এটাকে 1 নম্বর দিচ্ছি। দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান সমান কত দেওয়া আছে? 48। এটাকে 2 নম্বর দিচ্ছি। প্রথম ও তৃতীয়, প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সমান সমান কত দেওয়া আছে? 32। তাহলে এটাকে 3 নম্বর দিচ্ছি। তাহলে এই যে তিনটা সম্পর্ক পেলাম, তাহলে এই 1, 2 আর 3 নম্বর গুণ করে দেব। তাহলে 1 গুণ 2 গুণ 3 করে পাই। তাহলে দেখো সবগুলো গুণ করে দেবো। এবার বাঁ দিকে যেগুলো আছে সেগুলো আগে গুণ করব। তাহলে কি আছে? প্রথমে কি ছিল? প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, তারপরে দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, তারপর এটা কি আছে? প্রথম গুণ তৃতীয়। তাহলে সবগুলো গুণ করে দিলাম। এরপরে দেখো কি আছে, তাহলে বাঁ দিকেরগুলো গুণ করলাম, এবার ডান দিকেরগুলো গুণ করতে হবে। ডান দিকে কী আছে? 24, 48, 32। তাহলে 24, 48, 32 বা কী লিখবো? এখানে দেখো প্রথম সংখ্যা কয়টা আছে? প্রথম সংখ্যা আছে এই যে 1টা 2টো, দ্বিতীয় সংখ্যা 1টা 2টো, তৃতীয় সংখ্যা 1টা 2টো, তাহলে সবগুলোই 2টো করে আছে। তাহলে কি লিখতে পারি? প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যার বর্গ, তাহলে কারণ প্রথম সংখ্যা 2টো আছে, গুণ দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যাও 2টো আছে, দ্বিতীয় সংখ্যার বর্গ লেখা যাবে, গুণ তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাও 2টো আছে, তাহলে তৃতীয় সংখ্যার বর্গ। তাহলে সমান সমান কত হচ্ছে? ডান দিকে যা থাকবে তাই লিখে দেব। এবার দেখো, তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, এটাকে কীভাবে লেখা যায়? প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে সংখ্যাটা আমি আর লিখছি না। তাহলে এই তিনটাকে একবারে ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দেওয়া যায়। এটা থেকে এটা তো লেখা যায়, তাই না? সমান সমান তাহলে কি লেখা যাবে? ডান দিকে যা আছে তাই, 24 গুণ 48 গুণ 32। তাহলে দেখো আমাদের কি করতে হবে? এখান থেকে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় এটা বের করতে হবে। তাহলে এখানে কি আছে? বর্গ। তাহলে বর্গটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি হবে? ডান দিকে কিন্তু বর্গমূল হয়ে যাবে। তাহলে ডান দিকের যে সংখ্যাগুলো আছে এগুলোর বর্গমূল বের করতে হবে। তাহলে দেখো এবার বর্গমূল বের করব। 24কে যদি আমরা ভাঙি তাহলে কি হয়ে যাবে? 24কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ তো তোমরা শিখেছো, তাহলে কি হয়ে যাবে? 2 দিয়ে 24কে ভাগ করলে 12, তারপরে 12কে 2 দিয়ে ভাগ করলে 6, তারপরে কি পড়ে থাকবে? 6কে 2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 3। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আটা 24 হয়ে গেল। 48কে যদি ভেঙে দিই তাহলে কি করা যাবে? 48কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 24 পড়ে থাকবে। 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 12 পড়ে থাকবে। 12কে 2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 6 পড়ে থাকবে। 6কে কত লেখা যায়? 2 গুণ 3 লেখা যায়। তাহলে কত হয়ে গেল? 48 হয়ে গেল। এবার দেখো 32। তাহলে 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে 3টা 2-এ গুণ করা যায়। তাহলে দেখো 5টা 2 হয়ে গেল এখানে। তাহলে কি হচ্ছে? প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়। এইখানে দেখো এবার 2 কটা আছে গুনবো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12টা 2 আছে। আমরা কি জানি? বর্গমূল বের করলে কি হয়? প্রত্যেক জোড়ার জন্য একটা করে সংখ্যা নামে, ঠিক আছে? তাহলে এইখানে 2টা 2-এর জন্য যদি একটা 2 নামে তাহলে কি হবে? 12টা 2-এর জন্য কয়টা 2 নামবে? 6টা 2, বর্গমূল চিহ্ন উঠে গেলে, তাহলে 6টা 2। তাহলে 6টা 2 লিখে ফেললাম। এবার দেখো 3 কয়টা আছে? এই একটা, এই একটা, 2টো। তাহলে 2টো 3-এর জন্য কয়টা 3 হবে? বর্গমূল চিহ্ন উঠে গেলে একটা 3। তাহলে এবার গুণ করে দেবো সবগুলো। তাহলে দেখো
2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। তাহলে 64কে 3 দিয়ে গুণ করতে হবে। কত হবে তাহলে? 3 4 12, 2 হাতে 1, 3 6 18 19। তাহলে কত হয়ে যাচ্ছে? 192। 192 হলো হচ্ছে কি প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে এটাকে আমরা দিচ্ছি 4 নম্বর। প্রথম যে সম্পর্কটা কি বলা ছিল, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান 24। এইবার কি করব, এই 4 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দেব। তাহলে কি করব, 4 ভাগ 1 করে পাই। তাহলে দেখো 4 নম্বরের বাদিককে আমরা কি করব, প্রথমে 1 নম্বরের বাদিক দিয়ে ভাগ করে দেব। তাহলে 4 নম্বরের বাদিকে কি আছে, প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়। আর 1 নম্বরের বাদিকে কি আছে দেখো, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা। নিচে লিখব প্রথম গুণ দ্বিতীয় সমান সমান কি আছে, 192 আছে 4 নম্বরে। আর 1 নম্বরে আছে দেখো এখানে 24। তাহলে 1 নম্বর করে দেবো কত, 24। তাহলে দেখো এইদিকে প্রথম প্রথম কেটে গেল, দ্বিতীয় দ্বিতীয় কেটে গেল, পড়ে থাকলো তৃতীয়। তাহলে 192কে 24 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 8 দিয়ে যদি দিই, 4টা 32, 2 হাতে 3, 8 2 16, 3 19। তাহলে কত হয়ে যাবে, 8। তাহলে সুতরাং কী পেলাম আমরা, সুতরাং তৃতীয় সংখ্যা সমান সমান কত হয়ে যাবে, 8। এইবার এই যে তোমার ধরো 3 নম্বর সমীকরণটা আছে, 3 নম্বর সমীকরণ থেকে আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করে নেব। কারণ এখানে কি আছে, প্রথম তৃতীয় আছে, দ্বিতীয়টা নেই, তাহলে দ্বিতীয়টা বের করতে পারবো। তাহলে কি লিখব, 4 ভাগ 3 করে পাই। তাহলে দেখো আমাদের কি করতে হবে, 4 ভাগ 3 করলেন। তাহলে 4 নম্বর কী ছিল, প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয়। আর 3 নম্বরে কী ছিল, প্রথম গুণ তৃতীয়, প্রথম গুণ তৃতীয় বাঁ দিকে। তাহলে বাঁ দিকে ভাগ করে দিলাম। ডান দিকে এটা কী ছিল, 192। আর প্রথম গুণ তৃতীয় কত ছিল, 32। প্রথম কেটে গেল, তৃতীয় কেটে গেল, পড়ে থাকলো কত, দ্বিতীয়। তাহলে এখানে যদি আমরা 6 দিয়ে করে দিই, তাহলে কি হবে, গুণ 6 দুগুণ 12, 2 হাতে 1, 3 6 19। তাহলে কত হয়ে গেল, সুতরাং দ্বিতীয় সংখ্যা সমান সমান 6। তাহলে আমরা কি পেলাম, তৃতীয় সংখ্যা 8 পেলাম, দ্বিতীয় সংখ্যা কি পেলাম, 6। এবার আমাদের প্রথম সংখ্যা বের করতে হবে। আচ্ছা এবারটা দেখো, এই যে 1 নং সম্পর্কটা আছে, 1 নং সম্পর্কে কি করব আমরা, দ্বিতীয় সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় সংখ্যা কত পেলাম, 6 পেলাম। তাহলে দেখো প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা সমান সমান কত বলা আছে, 24। তাহলে দ্বিতীয় সংখ্যার মানটা যদি বসিয়ে দিই আমরা এখানে, তাহলে কি হয়ে যাবে, প্রথম সংখ্যাটা পেয়ে যাব। 24কে দ্বিতীয় সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু প্রথম সংখ্যাটা পেয়ে যাব। সুতরাং 1 নং থেকে পাই কত আছে, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যার জায়গায় কত পেলাম, 6। তাহলে এটা সমান সমান কত ছিল আমাদের, 24। প্রথম দ্বিতীয়ের গুণফল ছিল 24। তাহলে বা প্রথম সংখ্যা বের করতে গেলে কি করব, 24কে এই 6 দিয়ে ভাগ করব। তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 4 6 24। তাহলে প্রথম সংখ্যা কত হয়ে গেল, 4। সুতরাং সংখ্যা 3টি হবে যথাক্রমে কি হবে, 4, 6, 8। এটাই হয়ে যাবে উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা 12 এর দাগের অঙ্ক দেখো, শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। তার মানে যদি 5 জন সদস্য থাকে তাহলে চাঁদা দেবে কত, 5 গুণ হলে 25 টাকা। ঠিক আছে, 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তাহলে কি হবে, মোট টাকাকে আমাদের কি করতে হবে, এই যে 5 গুণ সদস্য সংখ্যাটা আমাদের বের করতে গেলে এই 5 গুণ যেটা, এই 5 দিয়ে এটাকে প্রথমে ভাগ করতে লাগবে। করার পরে যে সংখ্যাটা হবে সেটার বর্গমূল যদি আমরা বের করি তাহলে কি পাবো, ক্লাবের সদস্য সংখ্যা পাবো। আচ্ছা প্রথমে কি করব, ভাগ করে দেবো। তাহলে কি আছে, 515,205 ভাগ 5। তাহলে তোমরা ভাগ করে দাও এমনি। তাহলে ভাগ করলে কী হয়ে যাবে, 5 দিয়ে ভাগ করে দাও, 515,205। তাহলে দেখো এখানে কী হয়ে যাচ্ছে, 5কে 5, তারপরে কি আছে 1 নামলো। তাহলে কি হয়ে যাবে, 5 0 0, বিয়োগ করে নিলাম। এবারে দেখো এখানে 1, এই 1 নেমে গেল, 1 থেকে 0 বিয়োগ করলে 1। তারপরে এই 5 নামলো, 3 5 15। এখানে দেখো মিলে গেল। এরপরে কত নামবে, 2। তাহলে 2 নামলো, কিন্তু 2 তো 5-এর থেকে ছোট। তাহলে কি নামাবো, 0। এই জন্য এখানে একটা 0 চলে যাবে। তাহলে কি হয়ে যাবে, 4 5 20, মিলে গেল। এরপরে দেখো 5, এরপরে 5 নামলো, তাহলে 5কে 5। তাহলে এটা মিলে গেল। এবার কি করব, এই যে সংখ্যাটা বের হলো এটার বর্গমূল আমরা বের করব।
তাহলে কি হয়ে যাবে, ক্লাবের সদস্য সংখ্যা বের হয়ে যাবে। তাহলে দেখো, সুতরাং কি করব, 1,0,3,0,4,1 এটার বর্গমূল বের করব। তাহলে দেখো সমান সমান কী হবে, আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করা তোমরা শিখেছো, ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করব। কী হবে দেখো, ডান দিক থেকে এক জোড়া করে নিতে হবে, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া। তাহলে দেখো এখানে কত আছে, প্রথম জোড়া মেলাতে লাগবে 10 আছে। তাহলে আমরা এর আগে শিখেছিলাম 3কে, এইখানে দেখো 1কে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 1। বর্গমূলের বর্গের ক্ষেত্রে কি হয়, যে সংখ্যা সেই সংখ্যা দিয়েই গুণ করতে হয়। 2 দুগুণ 4, 3 তিরিকা 9, 4 চারা 16। তাহলে কি হবে, এখানে দেখো 3 তিরিকে কত হচ্ছে 9, 4 চারা 16। তাহলে 10-এর থেকে 16 বেশি হয়ে যাচ্ছে, এই জন্য 3 নিতে হবে, 3 তিরিকে 9। তাহলে 3 তিরিকে 9 এখানে নিয়ে নিলাম। এবার দেখো কি হচ্ছে, বিয়োগ করে কত হচ্ছে, 10 থেকে 9 বিয়োগ করলে 1। এরপরে পরের জোড়া নামাতে হবে, 30 নামালাম। 3-এর দ্বিগুণ এখানে নিতে হবে, এই 3-এর দ্বিগুণ, তাহলে কত হয়ে যাবে 6। তাহলে দেখো আমাদের 6-এর পরে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের কি হয়ে যাবে, 130 মেলানো যাবে। তাহলে 6-এর পরে যদি আমরা 2 নিই তাহলে কত হয়ে যাবে, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, 124। 3 নিলে 63কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 130-এর থেকে অনেক বড় হয়ে যাবে, তো বড় তো নেওয়া যাবে না, এই জন্য 62 নিতে হবে। তাহলে 2 নিলাম, এখানে কত হয়ে যাবে 124, বিয়োগ করে কত থাকে 6। এই 2 কোথায় চলে যাবে, আবার এখানে চলে যাবে। এরপরে দেখো 6, আর এখানে কত আছে, এই পরের জোড়া নামবে 140। তাহলে দেখো এরপরে কী করতে হবে, এই 32 হলো, 32-এর আবার দ্বিগুণ নিতে হবে। 32-এর দ্বিগুণ কত, 64। তাহলে 64-র সাথে আমরা একটা সংখ্যা 64-র পরে নিতে হবে যাতে 641 মেলানো যায়। কী হবে, 641, 641কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 641 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী হবে, আমাদের 641কে 1 দিয়ে গুণ করে 641 পেলাম। তাহলে এখানে 1 বসাবো আর এইখানে 641। তাহলে এটা মিলে গেল। এরপরে এই যে এই একটা কোথায় চলে যাবে, এখানে উপরে। তাহলে বর্গমূল কত পেলাম আমরা, 321। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। ক্লাবের সদস্য সংখ্যা 321 জন, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা 13-এর দাগের অঙ্ক দেখো, দার্জিলিংয়ের এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়ছে। তাহলে কমলালেবু কয়টি কম পড়লো, 9টি। তাহলে এই যে কমলালেবু পড়লো সেটা কি হবে, এই 1080-র সাথে কম যেহেতু, তার মানে এটা মেলাতে গেলে কি করতে হবে, ওই 9টি কমলালেবু এই 1080-র সাথে যোগ করতে হবে। তিনি কতকগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তাহলে যোগ করার পরে যেটা বের হবে সেটার আমাদের কি করতে হবে, বর্গমূল বের করলেই তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন সেটা কিন্তু বের হয়ে যাবে। এখানে আমরা লিখে দিতে পারি, সমস্যাটি হলো আমাদের কি, এই 1080-র সাথে আমাদের কয়টা কমলালেবু যোগ করছি, 9টি কমলালেবু। তাহলে কত হয়ে যাবে, এবার দেখো কত এর বর্গমূল বের করতে হবে, 1089। তাহলে 1089 এর বর্গমূল বের করব ভাগ পদ্ধতিতে। তাহলে 1089 লিখে দিলাম, এই এক জোড়া, এই এক জোড়া। তাহলে কত মেলাতে হবে, 10। তাহলে আগের অঙ্কটা দিয়ে আমরা মেলালাম 10। তাহলে এখানে কি করব, 3 তিরিকে 9, বিয়োগ করলে কত পড়ে থাকে 1, তাহলে 189। তাহলে 1 নামালাম, এরপরে 89 নামাচ্ছি। তাহলে এই যে 3-এর দ্বিগুণ কত হয়ে যায় 6। আচ্ছা এবার কি করব, 6-এর পরে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে 189 মেলানো যায়। তাহলে 6-এর পরে যদি 2 নিই তাহলে 2 দুগুণ 4, 6 দুগুণ কত হয়ে যাবে 12, তাহলে 124। এবার দেখো 6-এর পরে যদি 3 নেই তাহলে কত হয়ে যাবে, 3 তিরিকা 9, 318, তাহলে 189। তাহলে এখানেও কত আছে, 189। তাহলে এখানে 3 দেবো আর এখানে 189 দেবো, তাহলে মিলে গেল। এবার এই 3 কোথায় চলে যাবে, এই উপরে চলে গেল। তাহলে বর্গমূল কত হয়ে গেল আমাদের, 33। সুতরাং তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। আচ্ছা এরপর 14-এর দাগের অঙ্ক দেখো, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট কত টাকা পেলেন, 12,375 টাকা। তাহলে আমাদের এই 12,375কে আমাদের যদি 55 দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, সেটার বর্গমূল বের করলেই কিন্তু আমরা কতজন লোক কাজ করেছিলেন সেটা বের করা যাবে। 12,375কে আমরা কত দিয়ে ভাগ করব, 55 দিয়ে। তাহলে ভাগ করে নিচ্ছি। তাহলে 55 দিয়ে 12,375কে ভাগ করব। তাহলে 55 দুগুণ কত হয়ে যাচ্ছে, 110।
এখানে বিয়োগ করলে 13, 137 থাকে, আবার 55 দুগুণ 110, তাহলে এখানে কত থাকছে 27। তাহলে 27 থাকলে এই 5 নামাবো এবার। তাহলে দেখো এখানে 5 যদি দিই, 5 5 25, 5 হাতে 2 থাকে, 5 5 25 2 27, তাহলে এটা মিলে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে 225। তাহলে 225-এর এবার বর্গমূল বের করতে হবে। সুতরাং সমস্যাটি হলো আমাদের কি করতে হবে, এই 225-এর বর্গমূল। তাহলে এটার বর্গমূল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এবার ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল বের করতে পারবো 225-এর। তাহলে দেখো এইখানে ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল বের করতে গেলে কী করতে হয়, ডান দিক থেকে এক জোড়া করে নিতে হয়। তাহলে এই এক জোড়া, আর এর আগে একটাই সংখ্যা পড়ে আছে, তাহলে কি করতে হবে, সেই সংখ্যাটা মেলাতে হবে, 2 মেলাতে হবে। তাহলে কত নেব, এককে 1, 2 দুগুণ 4, তাহলে 2 নিলে কিন্তু 4 হয়ে যাচ্ছে, 4 2-এর থেকে বড়, ওই জন্য 2 নেওয়া যাবে না, 1 নিতে হবে, এককে 1। তাহলে বিয়োগ করব, এখানে বিয়োগ করলে কত পড়ে থাকে, 1 পড়ে থাকে, আর পরে কত নামাবো, পরের জোড়া 25। এইবার দেখো 1-এর দ্বিগুণ কত হবে, 2, 2 নেবো এখানে। এইবার 2-এর পরে একটা সংখ্যা বসিয়ে 125 মেলাতে হবে। তাহলে 2-এর পরে যদি আমি 5 বসাই, তাহলে 5 নিলে কত হচ্ছে, 5 5 25-এর 5 হাতে 2, 5 দুগুণ 10 আর 2 12, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 5 নিতে হবে। তাহলে 5 নিয়ে এখানে কত মিললো আমাদের 125, এটা মিলে গেল। এরপর এই 5 কোথায় চলে যাবে, এই উপরে। তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে 15। তাহলে কি লিখবো, সুতরাং 15 জন লোক কাজ করেছিলেন। আচ্ছা, এরপরে দেখো 15 দাগের অঙ্ক দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে কি করতে হবে, 4 অঙ্কের যে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে হবে, সেটা বের করতে হলে কি করতে হবে, প্রথমে 12, 18 আর 30-এর কী করতে হবে, লসাগু বের করতে হবে। আচ্ছা দেখো, প্রথমে লসাগু আমাদের বের করে নেব। তাহলে কি করব, 12, 18, 30 আছে। তাহলে দেখব প্রথমে সবগুলো সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 2 দিয়ে ভাগ যায়, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 15 দুগুণ 30। এরপরে দেখো 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়, 3 দুগুণ 6, 3 3-কে 9, 3 5 15। তাহলে দেখো এবার লসাগু বের করে নিচ্ছি। সুতরাং লসাগু কত হয়ে যাবে, লসাগু সবগুলো গুণ করে দেবো, 2 গুণ 3 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে দেখো এখানে 2 কটা আছে, একটা দুটো, তাহলে দুটো 2-এর জন্য কীভাবে লেখা যায়, 2 স্কোয়ার, দুটো 3 আছে, তাহলে 3 স্কোয়ার, আর 5 কয়টা আছে, একটাই। তাহলে এটা কি পূর্ণবর্গ হচ্ছে না, কারণ কি 2-এর বর্গ আছে, 3-এর বর্গ আছে, কিন্তু 5-এর বর্গ কিন্তু নেই। তাহলে এখানে আরেকটা 5 দরকার, তাহলে এটা পূর্ণবর্গ হবে। তাহলে কি লিখব, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ হবে যখন সংখ্যাটির সাথে 5 গুণ করা হবে। অর্থাৎ সংখ্যাটি হবে সমান সমান কী হবে, এটার সাথে এখন 5 গুণ করে দেবো, একটা 3 গুণ, তাহলে 5 আর একটা গুণ করে দেবো, তাহলে কী হয়ে যাচ্ছে 2 গুণ 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার। এইবার দেখো আমাদের কি হচ্ছে, এইবার সবগুলোকে আমরা, সবগুলোই তো বর্গ আছে তাই না, তাহলে বর্গ থাকলে সবগুলোকে কি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে বাইরে যদি বর্গ লিখি, তাহলে এটাকে এই আকারে লেখা যায়, 3 5 15, 15 দুগুণ 30। তাহলে কী হয়ে যাচ্ছে, স্কোয়ার, 30-এর স্কোয়ার, তাহলে 3 কয়টা আছে, দুটো, তাহলে 3 3-কে 9, 0 দুটো, তাহলে 900 হয়ে গেল। এইবারে দেখো কি বলেছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটা কত হতে হবে, 4 অঙ্কের হতে হবে, এবং কি হবে, বৃহত্তম হতে হবে, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। আমরা কি জানি দেখো, পূর্ণ সংখ্যার বর্গের ক্ষেত্রে কি হয়, 1-কে 1 দিয়ে গুণ করে কত পাওয়া যায়, 1, 2-কে 2 দিয়ে গুণ করে কত পাওয়া যায়, 4, 3-কে 3 দিয়ে গুণ করে কত পাওয়া যায়, 9, 4-কে 4 দিয়ে গুণ করে 16, এইভাবে চলতে থাকে কিন্তু। তাহলে দেখো এইখানে আমাদের যে সংখ্যাটা আছে এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা তাই না, আর এটা কয় অঙ্কের, এটা কিন্তু একক, দশক, শতক, 3 অঙ্কের সংখ্যা তাই না। তাহলে আমাদের 3 অঙ্কের তো করলে হবে না, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তাহলে কি করব, এইখানে দেখো লিখবো আমরা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। দেখো 900-কে আমরা প্রথমে কি করব, 1 দিয়ে গুণ করব। 900-কে 1 দিয়ে কেন গুণ করলাম, এই যে বর্গ আকারে যেগুলো আসলো 1, 4, 9, 16, এগুলো দিয়ে পরপর গুণ করতে হবে। তাহলে
প্রথমে 1 দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাচ্ছে 900। তো 900 হলো, 900-র পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হচ্ছে 900-কে এবার কত দিয়ে গুণ করব, 1-এর পরে 2 দুগুণ 4 ছিল, তাহলে 4 দিয়ে গুণ করব, তাহলে 4 নং কত হয়ে যাচ্ছে 3600। আচ্ছা 3600 হচ্ছে, এটা কয় অঙ্কের হচ্ছে, একক দশক শতক হাজার। তাহলে আমাদের বলেছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কারণ এইটার আগের সংখ্যাটা কি ছিল 3 অঙ্কের ছিল, তাহলে এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তা কিন্তু আমাদের বের করতে হবে বৃহত্তম। তাহলে কি করব, এরপরে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা বের করব। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমাদের কি হবে, দেখো 900-কে আমাদের কি করব, এবার আমাদের 9 দিয়ে গুণ করব, ঠিক আছে, কারণ এরপরে 1 4 তারপরে কত আছে 9, তাহলে 9 নং কত হচ্ছে 81, তাহলে 8100। দেখো একক দশক শতক হাজার, এটাও কিন্তু 4 অঙ্কের সংখ্যা হচ্ছে। এরপরে দেখো, এরপরেও আমরা দেখব যে এরপরে কত আছে 16, তাহলে 16 দিয়ে আমরা গুণ করে দেখবো যে 4 অঙ্কের সংখ্যা পাই কিনা। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আবার 900 দিয়ে এবার কতকে গুণ করব 16, 9-এর পরে আসে 16, তাহলে 9 16 কত হয়ে যাবে 144, 144 সাথে দুটো শূন্য। এটা কয় অঙ্কের হয়ে যাচ্ছে দেখো, একক দশক শতক হাজার অযুত। তাহলে এখানে দেখো এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে 5 অঙ্কের সংখ্যা তো আমাদের দরকার নেই, আমাদের কি বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত পাচ্ছি 8100, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তাহলে সুতরাং নির্ণেয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত হবে 8100, এটাই হয়ে যাবে উত্তর। আশা করি অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি। এবার দেখো শেষ অঙ্কটা 16-এর দাগের, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8 15 20 ও 25 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তাহলে আগের অঙ্কটার মতোই করতে হবে, একইভাবে 8 15 20 25-এর লসাগু বের করব, তারপরে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তাহলে প্রথমে 8 15 20 25 এগুলোর লসাগু বের করব। তাহলে দেখো আমাদের লসাগু বের করতে হলে 4টা সংখ্যাকে একই সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, লসাগু বের করতে হলে কি হয় অন্তত দুটো সংখ্যাকে ভাগ করতে হয় একটা সংখ্যা দিয়ে। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, দেখো সবগুলোকে প্রথমে 5 দিয়ে ভাগ করে নেব। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করলে প্রথমটা থেকে কিছু 8 পড়ে থাকে, তারপরে কি হয় 3 5 15, এটাকে ভাগ করলে কত হয়েছে 4 5 20, তারপরে 5 5 25। এরপরে দেখো আমাদের কি আছে 4 আর 8, এই দুটোকে ভাগ করা যাচ্ছে, 3 আর 5কে তো ভাগ করা যাচ্ছে না কিছু দিয়ে, তাহলে 4 আর 8কে ভাগ করলে 2 দিয়ে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, ঠিক আছে, যৌগিক সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করব না। তাহলে 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে 4, তারপরে 3কে 2 দিয়ে ভাগে যাচ্ছে না, 3ই পড়ে থাকে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তারপরে কত পড়ে থাকে 5, 5কে তো ভাগ যায় না, 5ই পড়ে থাকে। এরপরে দেখো কি হচ্ছে 2 4 ভাগ যায়, তাহলে কত দিয়ে ভাগ যায় 2 দিয়ে, 2 দুগুণ 4, এখানে 3 পড়ে থাকে, 2 অক্ষে 2, এখানে শেষে 5 পড়ে থাকে। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম এগুলো গুণ করে দিলেই লসাগু বের হয়ে যাবে। সুতরাং লসাগু আমাদের গুণ করে দেবো, এবার পরপর লিখে দেবো সংখ্যাগুলো, 5 2 কটা আছে 3টে, তারপরে 3 1 5, 3 1 5 এগুলো পেলাম। তাহলে লসাগু কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে লসাগুর এখানে তো দরকার নেই, এইখানে আমাদের কি করতে হবে সংখ্যাগুলো বর্গ কিনা আমাদের দেখতে হবে আগের অঙ্কটার মতো। তাহলে 5 কয়টা আছে দেখো, 5 এখানে দুটো আছে, তাহলে 5-এর বর্গ। 2 কয়টা আছে দুটো আছে, 3টে আছে, তাহলে 2-এর বর্গ হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো আমাদের কি আছে, এখানে একা একটা 2 পড়ে আছে, এখানে একটা 3 পড়ে আছে, তাহলে কি করতে হবে আমাদের এই 2 আছে আর 3 আছে। তাহলে দেখো এই সংখ্যাটাকে আমাদের পূর্ণবর্গ হতে গেলে কি করতে হবে, আরও একটা 2 লাগবে আর একটা 3 লাগবে, তাহলেই তো পূর্ণবর্গ হবে, তাই না। তাহলে কি লিখবো আগের মতোই, আগের অঙ্কটার মতোই লেখা লিখব, সংখ্যাটিকে পূর্ণবর্গ হতে গেলে আরও একটি করে 2 ও 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সংখ্যাটিকে হতে হবে, তাহলে কি লিখে দেবো এবার, আগে কত ছিল 5-এর বর্গ 2-এর বর্গ, এইবার কি করতে হবে 2 গুণ 3, তাহলে আরেকটা 2 আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে। এইবার দেখো 5-এর কত হচ্ছে বর্গ হয়ে গেল, 2-এর বর্গ প্রথমে ছিল, তারপরে আবার দেখো এবার দুটো 2 হয়ে গেছে, তাহলে 2-এর বর্গ, আবার 3 দুটো হয়ে গেছে 3-এর বর্গ। তাহলে এইবার আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ হচ্ছে। তাহলে দেখো এগুলো এবার গুণ করে দেবো আমরা, তাহলে 5 গুণ 2 গুণ 2 গুণ 3 সবগুলোর বর্গ লেখা যাবে এইভাবে।
কারণ সবগুলো আগে বর্গ ছিল, তাহলে এইভাবে ব্র্যাকেটের মধ্যে লিখে বাইরে স্কোয়ার দেওয়া যাবে। তাহলে দেখো এখানে কী হবে, গুণ করে দেবো। 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 20 60, তাহলে 60 হয়ে গেল। 60-এর মাথায় 2, তাহলে 60-এর বর্গ করলে কত হবে, 6 6 36, আর 0-র বর্গ, তাহলে 2 শূন্য। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, 3600। কিন্তু এটা কয় অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের। আমাদের বের করতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি করব, আমরা কি জানি, 1কে 1 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়, 1 পাওয়া যায়। 2কে 2 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়, 4। 3কে 3 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়, 9। 4কে 4 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়, 16। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম বর্গগুলো, 1 4 9 16, এগুলো দিয়ে পরপর গুণ করে যাব। দেখো, সুতরাং পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা, তাহলে প্রথমে তোমাদের 3600-কে 1 দিয়ে গুণ করব, তাহলে কি হয়ে যাবে, 3600 হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো আবার একই লেখা, পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 3600। 3600-কে কত দিয়ে গুণ করবো, এবার 4 দিয়ে গুণ করব। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, 4 6 24, 4 হাতে 2, 3 4 12, 2 14, 14400। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা হচ্ছে, 5 অঙ্কের। আমাদের বইতে চেয়েছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো আমাদের ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, তাহলে এটাই হচ্ছে কি, এর আগের সংখ্যাটা কি ছিল, 4 অঙ্কের সংখ্যা ছিল। এই সংখ্যাটা কি হচ্ছে, প্রথম 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তার মানে কি এটাই 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উত্তর কি হয়ে যাবে, এটাই। তাহলে সুতরাং নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে, 14400। তাহলে ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে যে আমি তোমাদের 11 থেকে 16-এর দাগের অঙ্কগুলি করালাম, আশা করি সেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।